আজকে আমরা আলোচনা করব রেটিকুলোসাইটস নিয়ে। আমরা জানি এর আগে আলোচনা করেছি হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে মূলত ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লাটিলেটস ডিরাইভ হয়। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আরবিসি নিয়ে, আরবিসির রেটিকুলোসাইটস নিয়ে। রেটিকুলোসাইটস আসলে কি একটু পরে আমরা সেটা বুঝতে পারবো। আমরা পড়েছি হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস বলতে বোঝানো হয় সিনথেসিস অফ ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লাটিলেটস, কিন্তু আরবিসি সিনথেসিসটাকে আলাদাভাবে বলা হয় ইরেথ্রোপয়েসিস। এখন আমরা আলোচনা করব ইরেথ্রোপয়েসিসটা আসলে হয় কেমনে। এটা আরবিসি হওয়ার আগে, এর আগে অনেকগুলা ধাপ পেরিয়ে এসে কিন্তু আরবিসিটা হচ্ছে। তবে এর আগের সবগুলো ধাপই কিন্তু আরবিসি পর্যন্ত সবগুলো ধাপই কিন্তু বোন মেরোতে হচ্ছে। এখানে আমরা স্লাইডে দেখছি এটা হলো একটা বোনের ভিতর বোন মেরোতে হেমাটোপয়েটিক স্টেম সেলটা আছে, সেটা ডিরাইভড হলো মাইলয়েড সেলের মাইলয়েড সেলে, এবং সেটা যথাক্রমে প্রো ইরেথ্রোব্লাস্ট, দেন বেসোফিলিক ইরেথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, পলিক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট বা রেটিকুলোসাইট, দেন ইরেথ্রোসাইট অর্থাৎ আরবিসিতে ফর্ম হলো। এখানে দেখার বিষয় হলো এই যে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে মাইলয়েড থেকে প্রো ইরেথ্রোব্লাস্ট থেকে যে বেসোফিলিক ইরেথ্রোব্লাস্ট হলো, সেটাকে সেখান থেকে পলিক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, সেখান থেকে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, এবং সেখান থেকে কিন্তু রেটিকুলোসাইট। এখন রেটিকুলোসাইটটা কিন্তু কেন আলাদাভাবে আলাদাভাবে আলোচনা করা হলো, আগেরগুলো কেন আলাদাভাবে আলোচনা করা হলো না? কারণ রেটিকুলোসাইটে যখন পরিণত হয় তখন সেই সেলটার মধ্যে সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জ হয়ে থাকে। যেমন এই যে অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট, এখানে আমরা দেখছি যে নিউক্লিয়াস আছে, কিন্তু রেটিকুলোসাইটে দেখছি কি নেই, নিউক্লিয়াসটা নেই, এই নিউক্লিয়াসটা নেই। এবং আরেকটি বিষয় হলো আরবিসিতে কনভার্ট হওয়ার পর সেই আরবিসিটা বোন ম্যারো থেকে ব্লাড ভেসেলে চলে আসে। আমার প্রশ্ন হলো, আরবিসি ছাড়া কি বাকি কোনো সেলই কি ব্লাড ভেসেলে আসতে পারে, সার্কুলেশনে আসতে পারে? আনসার হলো হ্যাঁ, আসতে পারে। রেটিকুলোসাইটটা সার্কুলেশন আসতে পারে, বাট সেটা সব আসবে না। আরবিসি কিন্তু বোন ম্যারো থেকে সব আরবিসি কিন্তু ব্লাড ভেসেলে চলে আসে, কিন্তু রেটিকুলোসাইট আসবে 0.5 থেকে 1.5% ইন দ্য ব্লাড ভেসেল। এখন রেটিকুলোসাইট আমাদের কেন জানতে হয়? কারণ এই যে এই পার্সেন্টেজটার ওঠানামার মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলা ডিজিজ কিন্তু ডায়াগনোস করতে পারি রেটিকুলোসাইটের কাউন্টের মাধ্যমে। তবে এর আগে আরও কিছু আলোচনা হলো যে এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। সেটা হলো ইরেথ্রোপয়েসিসের কোন পর্যায়ে নিউক্লিয়াসটা ডিমিনিশ হয়। সেটা হলো অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্টে আমরা লাস্ট নিউক্লিয়াসকে দেখতে পারি। অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইটে কনভার্ট হওয়ার সময় নিউক্লিয়াসটার ডিমিনিশন ঘটে। এবং আরেকটা এমসিকিউ হলো হিমোগ্লোবিন ফার্স্ট কখন ডিটেক্ট করা যায়। আমরা হেমাটোপয়েটিক স্টেম সেলে হিমোগ্লোবিন থাকে না, মাইলয়েডে থাকে না, প্রো ইরেথ্রোব্লাস্টে থাকে না। এটা ফার্স্ট ডিটেক্ট হয় হলো প্রোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্টে। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং নিউক্লিয়াস কখন ডিমিনিশড হয়? অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইটে কনভার্ট হওয়ার সময়। আচ্ছা, এখন আমাদের আলোচনা হলো রেটিকুলোসাইট কি? জুভেনাইল রেড সেলস ডিভয়েড অফ নিউক্লিয়াস। এটা স্লাইটলি লার্জার হয়, এই যে স্লাইটলি লার্জার দেন রেড ব্লাড সেল, এবং এটা পলিক্রোমাটিক অর্থাৎ হ্যাভিং এ ব্লু কালার। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এটা কিন্তু আরএনএ বহন করে। এই যে আমরা কিছু ডট দেখছি ব্লু কালারের, এগুলো কিন্তু রাইবোসোমাল আরএনএ। আচ্ছা, এখন আমার বিষয় হলো, তুমি একটা স্মিয়ারে অর্থাৎ স্লাইডে যখন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখবা, তখন তুমি কেমনে বুঝবা কোনটা আরবিসি এবং কোনটা রেটিকুলোসাইট? এই ক্ষেত্রে আমাদেরকে একটা স্টেইন ইউজ করতে হয়। সেই দুই ধরনের স্টেইন থাকে, একটা হলো নিউ মিথাইলিন ব্লু এবং ব্রিলিয়ান্ট ক্রিসাইল ব্লু। এই দুইটাকে একসাথে সুপ্রাভাইটাল স্টেইন বলা হয়। এই স্টেইনটাই কেন স্পেসিফিকলি ইউজ করা হয়? আরও তো অনেক স্টেইন আছে, কিন্তু এগুলাকে ইউজ করা হয় কারণ এগুলা রেটিকুলোসাইটের রাইবোসোমাল আরএনএকে স্টেইন করতে পারে। এগুলাকে ডিপ ব্লু এগুলাকে স্টেইন করতে পারে। যেমন এই যে আমরা যদি এই স্লাইডে দেখি, এগুলো কিন্তু আরবিসি, বাট এই সেলগুলোকে যখন দেখছি, এই দেখো
এই পার্টিকুলার স্টেইন ইউজ করার ফলে আমরা কিন্তু এই সেলগুলোর ভিতর এই নীল নীল কালারের ডটগুলো দেখতে পাচ্ছি, যেগুলো হলো আমার রেটিকুলোসাইট, কারণ এই ডটের মাধ্যমে আমাকে ইন্ডিকেট করছে যে এগুলো হলো রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ এই স্টেনের মাধ্যমে রাইবোজোমাল আরএনএকে আলাদাভাবে মাইক্রোস্কোপের আন্ডারে বোঝা যায়। এই কারণেই এগুলো আমরা সুপ্রাভাইটাল স্টেইন ইউজ করি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এবং প্রায় সময় আসে। তো এখন রেটিকুলোসাইট কাউন্ট হলো ইনফ্যান্টদের ক্ষেত্রে 2 থেকে 6% থাকে, অ্যাডাল্ট এবং চিলড্রেনদের ক্ষেত্রে 0.5 থেকে 1.5%, এবং পার্সেন্টেজ এই রেটিকুলোসাইট বলতে কী বোঝায় আসলে, এটা রেটিকুলোসাইট কাউন্ট বলতে আসলে বোঝানো হয় যে মানে পার 100 আরবিসিতে ব্লাড ভেসেলে, এটা কিন্তু বোন ম্যারোতে না, ব্লাড ভেসেলে কতটুকু পার 100 আরবিসিতে কতটুকু রেটিকুলোসাইট আছে। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে এবং চিলড্রেনদের ক্ষেত্রে 0.5 থেকে 1.5%। আচ্ছা, এখন হোয়াট ইজ রেটিকুলোসাইটোসিস, হোয়াট ইজ রেটিকুলোসাইটোপেনিয়া। এখন আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আমাদের কেন পার্টিকুলারলি রেটিকুলোসাইট পর্যায়টা নিয়ে আলোচনা করতে হচ্ছে, বা ওই সেলটা নিয়ে কেন আলোচনা করতে হচ্ছে, কারণ এটার ব্লাড ভেসেলে বাড়া কমার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অনেকগুলো রোগের ডায়াগনোস আমরা করে ফেলতে পারি। তো যখনই আমাদের রেটিকুলোসাইট কাউন্ট 1.5% থেকে বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় রেটিকুলোসাইটোসিস, ইনক্রিজড আরবিসি প্রোডাকশন। এটা কোন কোন কন্ডিশনে হয়, এই যে এখানে অনেকগুলো কন্ডিশন আছে, কয়েকটা মনে রাখলেই হলো, যেমন পোস্ট স্প্লেনক্টমি, অ্যাকিউট ব্লাড লস অর হেমোরেজ, দেন অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, পোস্ট অ্যানিমিয়া ট্রিটমেন্ট লাইক ফলেট সাপ্লিমেন্টেশন, আয়রন সাপ্লিমেন্টেশন অ্যান্ড ভিটামিন B12 সাপ্লিমেন্টেশন। আর রেটিকুলোসাইটোপেনিয়া মানে কি হচ্ছে, পেনিয়া মানে কমে যাওয়া, অর্থাৎ যখন রেটিকুলোসাইট কাউন্ট ইন দ্য ব্লাড ভেসেল ইজ বিলো 0.5%, তখন সেটাকে বলা হয় রেটিকুলোসাইটোপেনিয়া। এটা কোন কোন কন্ডিশনে হয়, এটা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, বোন ম্যারো ইনফিলট্রেশন, বোন ম্যারো সাপ্রেশন, ব্লাড ট্রান্সফিউশন, লিভার ডিজিজ, ডিসঅর্ডার আরবিসি ম্যাচুরেশন এক্সেট্রা। তো এখান থেকে আমরা যে জিনিসটা আলোচনা করলাম সেটা হলো বোন ম্যারোতে কিন্তু সরাসরি হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে এরিথ্রোসাইট তৈরি হয় না, তৈরি হওয়ার সময় অনেকগুলো ধাপ পেরিয়ে এসেই কিন্তু এরিথ্রোসাইট হয়। এরিথ্রোসাইট তৈরি হওয়ার আগে যে সেলটা থাকে, যেটা প্রিকারসার সেল, সেটা হলো রেটিকুলোসাইট। এই রেটিকুলোসাইটটা আরবিসি থেকে একটু বড় হয়ে থাকে এবং এর মধ্যে রাইবোজোমাল আরএনএ থাকে, যেটাকে একটা পার্টিকুলার স্টেইনের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। সেই স্টেনের নাম হলো সুপ্রাভাইটাল স্টেন, সেটা মূলত নিউ মিথাইলিন ব্লু আর ব্রিলিয়ান্ট ক্রিস্টাইল ব্লুকে বোঝানো হয়। এর মাধ্যমে কিন্তু আমরা রেটিকুলোসাইট সেলগুলোর ভিতরের এই যে ডট অর্থাৎ রাইবোজোমাল আরএনএগুলোকে বুঝতে পারি, চিহ্নিত করতে পারি। এবং রেটিকুলোসাইট কাউন্ট ব্লাড ভেসেলে মানে সার্কুলেশনে 0.5 থেকে 1.5% থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে, এবং এটার বাড়া কমার মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলা ডিজিজের ডায়াগনোসিস করতে পারি। যেমন রেটিকুলোসাইটোপেনিয়াতে 0.5%-এর নিচে চলে আসে রেটিকুলোসাইট কাউন্ট, এবং সেটা এই কন্ডিশন অর্থাৎ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, বোন ম্যারো ইনফিলট্রেশন, বোন ম্যারো সাপ্রেশন এক্সেট্রার কারণে হয়ে থাকে। আবার রেটিকুলোসাইটোসিস অর্থাৎ ইনক্রিজ রেটিকুলোসাইট কাউন্ট হয়ে থাকে যেসব কারণে, সেগুলো হলো ব্লাড লস, হেমোরেজ, পোস্ট স্প্লেনোক্টমি, হেমোগ্লোবিনোপ্যাথি এক্সেট্রার কারণে। তো এগুলোই ছিল রেটিকুলোসাইটস নিয়ে আমার আলোচনা। ধন্যবাদ।